এসএসসি অলরেডি স্বীকার করে নিয়েছে, সেটা আপনারা দেখেছেন, যে সেগ্রিগেশন অ্যাজ পার সিবিআই তারা করতে প্রস্তুত। এবং সিবিআই লয়ার প্রথমে একবার বলেছিল যে হ্যাশ ভ্যালু মিলছে না, কিন্তু পরের বার মানে সিজিআই তাকে প্রশ্ন করে তার কাছ থেকেই উদ্ঘাটন করে নিচ্ছে। উচিত ছিল সিবিআই লয়ারটা অবশ্যই একটু তার ওজনটা একটুখানি বাড়ার, মানে এটা আমাদের বিভিন্ন এওয়ার মানে প্রথমেই আমাকে কথাটা বলেছেন কে এম সিং, আমাদের একজন এওয়ার, তিনি প্রথমেই বললেন যে সিবিআই লয়ার এইরকমই, প্রথমেই কথাটা বললো। তো বলছে আপনার কেসে হয়তো জিতে যেতে পারেন, যেরকম জায়গায় একটা আছে প্রেডিকশান, কোনো রকম ফাইনাল কেউ কোনো আমাদের কোনো আইনজীবী সেইভাবে কিছু বলছে না। সিবিআই লয়ারটা নিয়ে বলতে চাইলো যে দেখুন এটা কে এম সিং প্রথমে বলার পরে আমরা একটু তাও প্রশ্ন হচ্ছিল, এরকম কথা বললো হঠাৎ করে, সিবিআই তো মোটামুটি একটা বললো, তো বললো তখন পরে আমাদের অন্যভাবে আমাদের আশিস কুমার চৌধুরীও আমাকে বাইরে বললেন প্রথমে একবার, তারপরে আমাদের আরও অন্যান্য লয়ারও বললেন যে একই বক্তব্য, ফেস ভ্যালু একটা ভাইটাল। কারণ আমাদের আপনারা জানেন আমাদের অনেকে এওয়ার আছে, জুনিয়র লয়ার আছে, কিন্তু তবুও আমরা কেন সিংভি মানে অভিষেক মনু সিংভি, বিকাশ সিং বা শ্যাম দিওয়ান তাদের দ্বারা আমরা বলাচ্ছি। আমাদের এওয়ার বা যারা জুনিয়র লয়ার সুপ্রিম কোর্টে আছে তারা নিশ্চয়ই কলকাতা হাইকোর্টের যে কোনো লয়ারের থেকে মানে সিনিয়র লয়ার থেকেও তারা অনেক উপরে, কিন্তু তারাই তাদের বক্তব্য তারাই ব্রিফ করাচ্ছেন, কিন্তু করাচ্ছেন অন্য কারো দ্বারা, মানে সিনিয়রকে দ্বারা। কারণ একটা ফেস ভ্যালু, একটা অবশ্যই একটা ফেস ভ্যালু ভীষণ ভাইটাল, এটা হলে আরও ভালো হতো। যাই হোক, সিবিআই অ্যাটলিস্ট খুব বেশি কিছু বলেনি যতটুকু আমরা ভাবছিলাম, ওএমআর অথেন্টিসিটি তারা এটা প্রুভ করেছে, সে বিষয়ে খুব একটা বেশি প্রশ্ন নেই। আর এসএসসি সেটাকে মেনে নিয়েছে, এবং চেয়ারম্যানের মধ্যে দেখছিলাম উনিও খুব চিন্তিত ছিলেন, বারবার উঠে দাঁড়াচ্ছিলেন। যখন প্রথমে জয়দীপ গুপ্তা একবার থামিয়ে দেওয়া হলো, উনি উঠে একবার পাশে দাঁড়িয়ে বলেছেন, আরে আমাদের বলার সুযোগ দিচ্ছে না কেন, আমরা তো বলবো। হয়তো আপনারা এই প্রশ্ন শুনে বলতে পারেন আরে এতদিন বলেননি, এখন কেন বলছেন। যাই হোক, যা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। এখন উনি চাইছেন সেগ্রিগেশন, সেই সপক্ষেই কথা বলেছেন, এবং ওনার মধ্যে যে উৎকণ্ঠা আমরা কোর্টের ভিতরে লক্ষ্য করেছি, মন থেকেই চেয়েছেন সেগ্রিগেশনটা হোক, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর অনেক তথ্য ভুল বলা হচ্ছে এবি পানান্দে, যে সিবিআই নাকি বলেছে কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখা হোক, এটা একেবারে চরম অসত্য কথা। এরম কোনো কথা কলকাতা সুপ্রিম কোর্টের ভিতরে সিবিআই বলেনি, আমরা তো শুনিনি। তাই অযথা প্যানিক হওয়া নয়, সঠিক তথ্যটা জেনে চিন্তা অবশ্যই আছে, আমাদের মাঝেও চিন্তা আছে, আমরা যে কোনো রকমভাবে নিশ্চিত হতে পারছি এই মুহূর্তে তাও কিন্তু নয়, কিন্তু যে তথ্যটা সঠিক সেটা নিয়েই আমরা ভাববো। যেটা সঠিক নয়, অসত্য কথা, যেটা 1 নম্বর কোর্টের প্রধান বিচারপতি এজলাসে হয়নি, সেই অসত্য কথাগুলোকে নিয়ে যেন আমরা প্যানিকড না হই, এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনারাও প্যানিকড হবেন না, যেটা নিয়ে কোর্টের ভিতরে আলোচনা হয়েছে বারবার আপনারা আর্গু শুনবেন। আর একটা কথা বারবার হচ্ছে যে অভিষেক মনু সিংভি গ্রুপ সিডি নিয়ে, এই কথাটা বারবার হচ্ছে। গ্রুপ সিডি নিয়ে এটা বলতেই উনি বলেছেন বটে, কিন্তু সিংভির একটা বক্তব্য খুব ভাইটাল। আমার মনে হয় আগামী দিনে আমাদের আন্দোলনে এটাই ভাষা হওয়া উচিত, যে জাস্টিস মিনস সেগ্রিগেশন, এই কথাটা কিন্তু সিংভি বলেছেন, এবং এটা আমার মনে হয় সিংভির মতো লয়াররাই এ কথা বলতে পারেন। আমি বলা, আপনি বলা, অন্য কোনো জুনিয়র লয়ার বলার তার কোনো বেজ নেই, কিন্তু উনি কথা বলতে পারেন জাস্টিস মিনস সেগ্রিগেশন। আমাদের সঙ্গে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেটরাও ছিল ভিতরে, যারা আনটেন্টেড। আমি জানি তোদের সঙ্গে প্রায়ই কথা হয়, ওনারা ভীম মোহনাকেই রেখেছিলেন। আমাদের যে রিজয়েন্ডার বানানো ছিল সেই রিজয়েন্ডারে মনু সিংভির রিজয়েন্ডার পয়েন্ট সেখানে কিন্তু বলা হয়েছিল যে গ্রুপ সি গ্রুপ ডির সঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচারকে ক্লাব করা হয়েছে। তো উনি হয়তো রিজয়েন্ডার পার্ট ওইটা মানে দেখতে গিয়ে হঠাৎ করে হয়তো গ্রুপ সি গ্রুপ ডি কথাটা মাথায় চলে এসছে, তো ভুল বশত বলে ফেললেন। কিন্তু আমি শুধু ভুলটুকু দেখলে হবে না, আপনারা টোটাল হিয়ারিংটা শুনবেন, মানে ওনার আর্গুমেন্টটা, উনি কোন কোন পয়েন্ট ধরে আর্গুমেন্ট করেছেন সেই আর্গুমেন্টটা শুনলে অনেকটা ক্লিয়ার হবেন। তো সেখানে আমাদের মোটামুটি সমস্ত লয়ারই বলেছে, মনু সিংভি, শ্যাম দিওয়ান, বিকাশ সিং এবং মেনকা গুরুস্বামী সবাই নিজেদের পয়েন্ট রেখেছেন। এইবার এখানে আমাদের কিছু তর্ক বিতর্ক এখানে আছে, যে আরও কিছু ডিটেলস বললে ভালো হতো, যে বিষয়গুলো। দেখুন, আমরা সিনিয়রদের কাছে কাল থেকে মিট করছি, সিনিয়ররা একটা কথাই আমাদের বলেছেন, দেখুন ল বিষয়ে আমি কিন্তু অত বুঝি না, আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। তো ওনারা বলতে চাইছেন যে পয়েন্টগুলো নিয়ে বিতর্ক আছে, যেখানে সিজিআই পাল্টা কাউন্টার করতে পারে, সেই সমস্ত পয়েন্টস নিয়ে আর্গুমেন্টে না যাওয়াই ভালো। তো মোটামুটি ওই পয়েন্টগুলো বললেন। এইবার বিষয়টা হলো, এখানে একটা কথা উঠছে দেখলাম, যে ওই যে কাউন্সিলিং, মানে 3rd কাউন্সিলিং থেকে 7th কাউন্সিলিং, দেখুন যে বিষয়টা নিয়ে উনি শুনতে চাইছেন না, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় অতিরিক্ত না ঘাটানোই ভালো।
কারণ চিফ জাস্টিস যে বিষয়গুলো নিয়ে উনি যেটা মাথায় ঠিক করে রেখেছেন সেটা নিয়েই কিন্তু ক্লারিফিকেশন চাইছেন, মানে ওনার ক্লারিফিকেশনটা উনি পেয়ে গেলে উনি কিন্তু তারপরে সেই বিষয়টা নিয়ে ঘাটছেন না। তো আমরা যদি পুরোপুরি হিয়ারিংটা ভালো করে শুনি, তো আমরা শুরুতেই দেখলাম যে ডেটার অথেন্টিসিটি কি। কারণ আমরা ভালো একটা জিনিস কিন্তু ভালো করেই জানি যে যদি সেগ্রিগেশন করতে হয় তাহলে কিন্তু আগে আমার ডেটার অথেন্টিসিটি প্রয়োজন। উনি কিন্তু সেই জায়গাটা বারবার জোর দিয়েছেন। তো কোথাও না কোথাও দেখুন জাজমেন্ট কি হবে আমরা অ্যাজাম্পশন করতে পারি, কিন্তু ফাইনাল তো বলতে পারি না কি হবে, কিন্তু কোথাও না কোথাও আমরা একটু হলেও পজিটিভ দেখছি। তার কারণ কি, এই ডেটার অথেন্টিসিটি নিয়ে যখন উনি বারবার প্রশ্ন করছিলেন, জানতে চাইছিলেন যে অথেন্টিক কিনা, বারবার ক্রস কোশ্চেন করছিলেন, ওনার জায়গা থেকে উনি কিন্তু ঠিক কাজই করেছেন, যে কেউ হলে ওটা করতো। কারণ সেগ্রিগেশন করতে গেলে আগে আমার ডেটার অথেন্টিসিটি প্রয়োজন। তো ডেটার অথেন্টিসিটি পাওয়ার জন্যে বা কতটা অথেন্টিক সেটা জানার জন্য যে যে প্রশ্ন করার কথা উনি কিন্তু সিবিআই লয়ারকে সেইগুলো কিন্তু করেছেন। আর বাকি যে বিষয় যারা মানছে না সিবিআই এর ডেটাটাকে, তাদেরকে কিন্তু উনি অতটা এন্টারটেন করেননি, তাদেরকে কিন্তু উনি ডোমিনেট করে রেখেছিলেন, তাদের কিন্তু বেশি বাকবিতণ্ডায় যেতে দেননি এবং তাদের বেশি কথা শোনেননি। উনি কিন্তু প্রত্যেককেই কিন্তু বেড়ে দিয়েছিলেন। চিফ জাস্টিস কিন্তু আজকে যেহেতু একটা ভাইটাল হিয়ারিং এর ব্যাপার ছিল, সেখানে সিজিআই কি বলছে, সিজিআই নয় সিবিআই কি বলছে সেটা একটা বিষয় থাকছে। তার পাশাপাশি আমাদের যা রিক্রুটমেন্ট অথরিটি ছিল, রেকমেন্ডিং বা অ্যাপয়েন্টিং, তাদের বক্তব্যটা কিন্তু ভীষণভাবে ভাইটাল ছিল সেটা। এবং তার পাশাপাশি আমাদের রিজয়েন্ডার পার্টে যেগুলো পার্ট ছিল সেটা। এবং সেখানে দেখা যাচ্ছে সিবিআই যে তার যে আর্গুমেন্ট ছিল এবং সিজিআই যিনি যার কাউন্টার আর্গুমেন্ট করেছেন সেই জায়গাটা ঠিকঠাকভাবে উত্তর দিতে পেরেছে। তার পাশাপাশি আমাদের স্টেটের যে এসএসসি লয়ার কিন্তু সেই ডেটাগুলো মেনে নিয়েছে এবং সেগ্রিগেশনের পক্ষেই যাচ্ছে। আর একটা বিষয় আমরা দেখেছিলাম, ওখানে যা যা আর্গুমেন্ট হচ্ছে সেখানে যদি সিবিআই এর যদি কিছু বলার থাকতো সেখানে কিন্তু সেগুলো বলেছে, এমন নয় যে বলেনি। কিন্তু আর একটা বিষয় আমরা খেয়াল করে দেখেছিলাম, হিয়ারিংটা যদি আমরা রিপ্লে করি, আমরা ভাবছিলাম আর একটু বলবে, আমি দেখছিলাম আমরা কোর্টরুমে ছিলাম, আর একটু বলবে, একটু বললে তো বেশি ভালো হয়, সিবিআই যত বলবে তত ভালো হয় মনে হয় আমাদের। কারণ সিবিআই ইনভেস্টিগেট করেছে, মানে এসএসসির ওপরে তো পুরোপুরি বিশ্বাস রাখতে পারেনি বলে সিবিআই তদন্তের দিকে গিয়েছিল। সেখানে দেখা গেল সিজিআই কিছু কোয়ারিজ করে উনি যখন সন্তুষ্ট হলেন, উনি মানে ঘাড় নাড়িয়ে বললেন আলটিমেট কনক্লুড, ব্যাপারটা আর কিছু বলতে হবে না, অন্যরা বলবে। এবং সেই জায়গায় সিবিআই বসে গেলেন। এবং সেই জায়গায় এবার যেটা বলতে চাইছি, এই যে টোটাল ওভারঅল যে হিয়ারিংটা হলো আর আমাদের লয়ারদের যে বক্তব্য যার শুনলাম, তাতে মানে এখানে পুরোপুরি ডিসিশন নেওয়া খুব মুশকিল। পুরোপুরি ডিসিশন মানে কি হবে একদম ফাইনাল বলাটা খুবই মুশকিল ব্যাপার। এবার এখানে জাজমেন্টটা লেখা হবে, একদম জাজমেন্ট যেদিনকে পাবলিশ হবে তার আগে, একদিন আগে বা দুদিন আগে আমরা জানতে পারবো। সেখানে কিন্তু আলটিমেট ভার্ডিক্টটা হবে। সেখানে পুরোপুরি নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই, আবার খুব পুরোপুরি পজিটিভ হওয়ারও কিন্তু জায়গা নেই। ব্যাপারটা কেমন হচ্ছে তাহলে আমরা কিন্তু লয়ারদের কাছ থেকে এটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু তারা কিন্তু কেউ নেগেটিভ বলছে না, ঠিক আছে, নেগেটিভ কেউ বলছে না। তার মানে আমাদের ফেভারে যাওয়ার চান্সেস আছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা সেটা ভেবে নিয়ে খুব মানে করবো, আলটিমেট মানে খুব আনন্দ থাকবো, ঠিক আছে। আমাদের যে জার্নি আমরা এটা ফিল করতে পারছি সকলেই, এই জার্নিটা আমাদের লাইফ টাইম জার্নি হবে। হ্যাঁ, লাইফ টাইম জার্নি, যেটা একটু আগে হুমায়ুনদা বললো, এরকমই মনে হচ্ছে লাইফ টাইম জার্নি হতে চলেছে। এবং সেই জায়গায় লাইফ টাইম জার্নিতে অনেক দিন যেহেতু পথ চলবে, বিভিন্ন রকম ভাবে চলতে থাকবে, সেটা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে চলতে হবে। আমরা শুনানির শেষে আমরা বিভিন্ন লয়ারের সঙ্গে সাক্ষাৎ করি, কয়েকজন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী যাদের সঙ্গে আমাদের সরাসরি সাক্ষাৎ হয় এবং তাদের অভিজ্ঞতা, বিশেষ করে কোর্টরুমের তাদের আজকের কি অভিজ্ঞতা সেটা আমরা জানার চেষ্টা করি। তো যাই হোক, তারা আমাদেরকে বিপরীতমুখী কোনো বক্তব্য আমাদেরকে শোনাননি। ওনাদের যেটা প্রেডিকশন সেটা সেগ্রিগেশনের দিকেই যাচ্ছে। এটা ওনাদের মানে এটা ওনাদের অনুমান, যে আপনারা বিভিন্ন ধরনের ভ্যালিড পয়েন্ট বলে যেগুলো আপনারা পোস্ট করেন বা ফরওয়ার্ড করেন বা আমাদের জানান, সেই পয়েন্টগুলো খুব যত্ন সহকারে বিভিন্ন লয়ারদের সঙ্গে ব্রিফ করানো হয়, প্রত্যেকটা পয়েন্ট।
কিন্তু এর মধ্যে যে পয়েন্টগুলো শুধুমাত্র এই কেসের মেরিট বাড়াতে পারে সেই পয়েন্টগুলোই কিন্তু যারা সিনিয়র লয়ার তারা নেন। কারণ সব পয়েন্টের কিন্তু কেসের মেরিট বাড়বে তেমন কথা নয়, এই জন্য তারা সেটা বেছে নেন। তো আপনারা যে বারবার এই যে দায়ী করছেন যে এই পয়েন্টগুলো কেন বলা হচ্ছে না, এই লয়ার কেন এই পয়েন্টগুলো বলছেন না, আসলে ব্যাপারটা ওরকম নেই, ওরকম নয়। মানে আমরা এই কথাগুলো লয়ারদের বলতে পারি না, কখনো কোনোভাবেই বলতে পারি না। আর যেটা হচ্ছে কোর্টরুমে যে আর্গুমেন্টগুলো হয় সেই আর্গুমেন্টের উপরে কিন্তু কেসের যে রায় সেটা নির্ভর করে না, কারণ প্রত্যেকটা লয়ারের সাবমিশন থাকে, সেই সাবমিশনের পয়েন্টগুলো ভালোভাবে পড়াশোনা করে চিফ জাস্টিস তারপরে রায়টা লেখেন। সুতরাং কোর্টে কে তর্কাতর্কি করলো, সমস্ত তর্কাতর্কির বিষয়গুলো কিন্তু চিফ জাস্টিসের মাথায় থাকে না। কেউ কোনো লয়ার আর্গুমেন্ট করলো না মানেই যে তার কথা শোনা হলো না, সেটা কিন্তু নয়। কারণ তাদের একটা সাবমিশন দেওয়া থাকে যে এই পয়েন্টের ভিত্তিতে আমরা কোর্টরুমের মধ্যে আর্গুমেন্ট করব। সুতরাং সাবমিশন আছে, সেটা পড়েই লয়ার কিন্তু রায় দেবে। এবার আলটিমেট কি হচ্ছে, আপনারা বিভিন্ন ধরনের পয়েন্ট উত্থাপন করে যে এই পয়েন্টটা কেন বলা হচ্ছে না বা এই লয়ার কেন বলছেন না, এগুলো পুরোটা আমাদের হাতে নেই, আমরা এগুলো করতে পারি না বা বলাতে পারি না। কারণ যিনারা আমাদের এই কেসগুলো লড়ছেন তারা অভিজ্ঞ, মানে তারা এর জন্য পড়াশোনা করেছে আলাদাভাবে, ল ডিগ্রি পড়েছেন, পড়ে তারপরেই তারা এই আইনজীবী হয়েছেন। সুতরাং তাদেরকে আমরা বলে দিতে পারি না যে এই পয়েন্টের উপরে আপনি আর্গুমেন্ট করেন, ওনাদের যেটা পছন্দের সেটা নিয়েই তারা আর্গুমেন্ট করে। তো যাই হোক, আমরা প্রচণ্ড প্রেসারে থাকি আপনাদের এই বিভিন্ন ধরনের মন্তব্যের জন্য, কারণ আমাদের প্রত্যেকেরই চাকরি জড়িত এর সঙ্গে। সুতরাং আমরাও বিধ্বস্ত হয়ে যাই মানসিকভাবে আপনাদের এই বিভিন্ন ধরনের মেসেজ, উল্টোপাল্টা ফরওয়ার্ডিং মেসেজ বা উল্টোপাল্টা মন্তব্যের জন্য। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলতে পারছি না। সেটা বসিয়ে চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বোর্ড এবং এসএসসি তিনজনকে নিয়ে ব্রিফের কাজটা করিয়েছিলেন। কালকে আগের দিন সেই বিষয়ে আমাদের আলোচনা হলো। তারপর আজ সকালে আমরা গেলাম কোর্টরুমের ভিতরে। কোর্টরুমের ভিতরের পরিবেশটা একটু অন্যরকম ছিল। যাই হোক, প্রথমে যখন প্রাথমিক পর্বে আলোচনা শুরু হলো তখন আমরা প্রত্যেকেই দেখলাম মনিন্দর সিং দাঁড়িয়েছিলেন, তার পাশে ছিলেন আমাদের কলকাতার এক বিশেষ জুনিয়র লয়ার, যিনি আমাদেরই অপোনেন্টের বিশেষ ঘনিষ্ঠ জুনিয়র, মানে তার নিকট জুনিয়র, এবং ক্রমশ তিনি মনিন্দর সিংকে বিভিন্নভাবে গাইড করছিলেন। মনিন্দর সিংয়ের প্রত্যাশিত যে বক্তব্য প্যানেল ক্যান্সেলের উপরে, তিনি সেটা কিন্তু খুব চমৎকারভাবে উত্থাপন করলেন এবং বারবার তিনি এটাই বলতে চাইলেন এখানে পুরো প্রসেসটাই ভুল, এই প্রসেসটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না এবং প্যানেলটা ক্যান্সেল করা উচিত, এটাকে তিনি প্রতিষ্ঠা করলেন। তারপর সিরিয়ালি বিভিন্ন আলোচনা চলতে থাকলো। তারপর দেখা গেল যে সিবিআইয়ের একটা টার্ন এলো, সিবিআইকে বলতে বলা হলো। সিবিআই ডেটার উপরে মেনলি আর্গুমেন্ট করলো, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আমাদের কাছে লেগেছে, এত বড় একটা মামলা, এতগুলো শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর মানে মানে যারা আসলে তাদের যে জীবন জীবিকা, অর্থাৎ যারা সম্পূর্ণরূপে নিরপরাধ নির্দোষ, সে গ্রুপ ডি গ্রুপ সি হোক, অ্যাসিস্ট্যান্ট টিচার হোক, কিন্তু তাদের বিষয় নিয়ে যখন তাদের বিষয় নিয়ে সিবিআই বলতে উঠছে, তখন আমরা আশা রেখেছিলাম সিবিআই তার যে নোট আগের দিন পাবলিশ করেছিল সমস্ত পার্টিকে, সার্ভ করেছিল সমস্ত পার্টিকে, সেই নোটের উপরে সেই নোট দেখে দেখে বলেছেন এটা খুব ভালো, একদম যা তারা করেছে, নোটস আগের দিন সার্ভ করেছে সেই নোটের উপরে বলেছেন এবং সেটাই সঙ্গত, সেটাই বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে খুব অবাক লেগেছিল, শুধু আমাদের কাছে নয়, আমাদের যত বড় বড় লয়ার আছে সবার কাছে অবাক লেগেছে। জানি না কেন, যে এত বড় একটা কেস যার সাথে এত বড় ঘটনা জড়িয়ে আছে, সেখানে না সলিসিটর জেনারেল বক্তব্যটা উত্থাপন করলেন সিবিআইয়ের পক্ষ থেকে, না অ্যাডিশনাল সলিসিটর জেনারেল উত্থাপন করলেন, একটা জুনিয়র লয়ারকে দিয়ে সিবিআই তার বক্তব্য উপস্থাপন করছিলেন। এবং আমরা পাশেও দেখলাম, পাশের আমাদের একজন লয়ার, আমাদের কলকাতার লয়ার, তাকে ক্রমশ উত্তক্ত করছেন বলার সময়। যদি একটা সিনিয়র লয়ার থাকতো সিবিআইয়ের পক্ষ থেকে, তিনি এই বাংলামিটা করতে পারতেন না। যাই হোক, আরও একটা বক্তব্য, তিনি ঘাবড়েও গিয়েছিলেন মাঝখানে।
যখন একজন এত হেভি ওয়েটের ভিড়ে অন্তত একটা অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও সিবিআই দেওয়া উচিত ছিল, দেননি। এটা আমাদের কাছেও খুব অবাক করা, বিস্ময়কর ব্যাপার। কেন দিলেন না, এই জিজ্ঞাসাটা তো আমাদের থাকবেই। তারপরেও চিফ জাস্টিস যেহেতু সিবিআইয়ের ডেটা, সিবিআইকে বেশি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেননি, টু দ্য পয়েন্ট কথা বলেছেন, একদম মেন পয়েন্টে কথা বলেছেন, ডেটা অথেন্টিসিটি। এবং সেক্ষেত্রে তিনি হ্যাশ ভ্যালু নিয়ে প্রশ্ন করলেন, প্রথমে গাবড়ে গিয়ে ভুল বলে ফেললেন, তারপরে আবার রেকটিফাই করলেন। কিন্তু চিফ জাস্টিসের আমাদের বক্তব্য, আমরা কোর্টরুমের ভিতরের পরিবেশটাও যদি দেখি, তাহলে বারবার একটা জিনিস দেখছিলাম যে উনি ডেটাটা অথেন্টিক এটা নিয়ে সওয়াল করছেন এবং ওইটাকে পেতে চাইছেন, ওইটা যে ঠিক সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা, হ্যাঁ, হ্যাশ ভ্যালু এটসেট্রা এটসেট্রা এগুলো হয়েছে কিনা, সেগুলো হওয়ার পর চিফ জাস্টিসের একটা স্যাটিসফ্যাকশন এসছে বলে আমাদের মনে হয়েছে, কোর্টরুমে থাকা অবস্থাতে আমাদের মনে হয়েছে। এবং তারপরে ওই ডেটা অথেন্টিসিটি নিয়ে যখন টেন্টেডরা প্রশ্ন করলেন, সবচেয়ে বেশি বক্তব্য দেখবেন টেন্টেডদের শুনেছে। টেন্টেডরা যখন পরিবেশন করলেন বক্তব্য, সেগুলো শুনেছেন, কিন্তু বেশিরভাগটাই তিনি হেসেছেন, উড়িয়েছেন। শুনেছেন এই কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যেহেতু ডেটা অথেন্টিক তিনি এটা ধরে নিয়েছেন, তারপরেও এই অথেন্টিসিটিটাকে তাদের পক্ষ থেকে যুক্তি নিয়ে, হ্যাঁ, সত্যিই এই অথেন্টিসিটির এগনেস্টে কোনো বিরুদ্ধ যুক্তি আছে কিনা যেটা কংক্রিট, সেটাকে যাচাই করতে চেয়েছেন বলে আমাদের মনে হয়েছে কোর্টরুমে থাকা অবস্থায়। তারপর যখন তিনি বুঝলেন যে না ডেটা অথেন্টিক ইত্যাদি ইত্যাদি, তারপর এসএসসিকে প্রশ্ন করলেন। এসএসসিকে যখন প্রশ্ন করছেন যে আপনি বলুন সিবিআই এর ডেটা অ্যাকসেপ্ট করবেন নাকি আপনার যে ডেটা আপনার ওই ইয়ে থেকে যে ডেটা পাওয়া গেছে সেটাকে অ্যাকসেপ্ট করবেন। আমাদের কাছে চেয়ারম্যান স্যার ছিলেন, আমরা সবাই মিলে চেয়ারম্যান স্যারকে বললাম, স্যার ওই কথাটা বলার পরে জয়দীপ গুপ্তা স্যারের যে জুনিয়র ছিলেন তিনি কিন্তু পিছন দিকে তাকাচ্ছিলেন, মোস্ট প্রবাবলি জয়দীপ গুপ্তা স্যার চেয়ারম্যান স্যারকে ইঙ্গিত করছিলেন। এবং যখন ঘুরলেন আমরা এই চেয়ারম্যান স্যারকে বললাম, স্যার আপনাকেই বোধহয় ডাকছেন, আপনি একটু যান সামনে। স্যার কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কথা শুনে সামনে গেলেন। তারপর ওনাদের কি কনভারসেশন হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছিলাম না, ভিড় ছিল। কিন্তু তারপরে যখন স্যার রিটার্ন, আমরা বারবার বলছিলাম স্যার আপনি যেন স্যার সিবিআই স্যার আপনারা আমাদের পক্ষে কথা বলবেন স্যার, প্লিজ 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 স্যার প্লিজ, আমরা সবাই মিলে বলছিলাম। চেয়ারম্যান স্যার আমাদেরকে ঘাড় নাড়িয়ে গেলেন এবং যথারীতি ওইখানে কিন্তু জয়দীপ গুপ্তা স্পষ্টই বললেন আমরা সিবিআই ডেটাকে অ্যাকসেপ্ট করছি। সিবিআই ডেটাকে অ্যাকসেপ্ট করা মানেই কিন্তু কি হলো, কারা ডেটাটা অথেন্টিক এটা ধরে নেওয়া হলো সিবিআই অনুযায়ী, এবং কারা যোগ্য কারা অযোগ্য সেটা একদম স্পষ্টভাবে সিবিআই ডেটায় উল্লেখ করা আছে। কিন্তু এসএসসি অন্তত আমাদের জন্য এই কাজটা করলেন বা এই বক্তব্যটা বললেন, হ্যাঁ আমি সিবিআই ডেটাকে মানছি। সিবিআই ডেটাকে মানলে অন্তত আর এসএসসির যে ডেটা সেটাকে এসএসসি অ্যাকসেপ্ট করলেন না, সিবিআইকে সাপোর্ট করলেন। আর আমরাও কিন্তু বারবার বলছিলাম সিবিআইকে সাপোর্ট করতে। তো একটা কেন্দ্রীয় ইয়ে সংস্থা, তো সেটাকে তদন্তকারী সংস্থার ডেটাকে অ্যাকসেপ্ট করলেন এসএসসি, এবং এটাতে আমরা এসএসসির স্যার চেয়ারম্যান স্যারকে আমরা যেতে বললাম, উনি বারবার আমরা রিকোয়েস্ট করেছিলাম, উনি এটা হ্যাঁ করলেন এবং আমরা তার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। একটা গেল। দ্বিতীয়, অনেকে প্রশ্ন করছেন, বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে এক্সপায়ারি অফ প্যানেল, তার যা সেকেন্ড কাউন্সিলিং এর পর থেকে সবটাই অবৈধ হয়ে গেল। এটা নিয়ে অনেকে বারবার ভয় খাচ্ছেন, বারবার প্রশ্ন করছেন, বিভিন্ন গ্রুপে বলছেন। ভালো করে শুনে নিন, এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যে প্রশ্নটা আসছে সেটা ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন। যখনই এই বিষয়গুলোতে কথা উঠছে, আমরা কোর্টরুমের ভিতরে ছিলাম, সিজিআর ফেস, মেন্টালিটি, এক্সপ্রেশন, বক্তব্য সবটাই দেখছিলাম। উনি কিন্তু কোনো রকম এই নিয়ম বিরোধিতা, গেজেট অমান্য করা, ইন্টারভিউ লিস্ট পাবলিশ হওয়া, এক্সপায়ারি অফ প্যানেল, উনি এগুলোকে গুরুত্বই দিতে চাইছেন না। এইগুলোকে উনি ধরছেন না এবং আলোচনার মধ্যে ফেলতেও চাইছেন না। অনেকে বলছে এটা নিয়ে কেন বললো না, একবারই কেন বলবে? চেয়ারম্যান চিফ জাস্টিস কি জিজ্ঞাসা করেছেন? করেননি। তার ওইগুলো ওনার ইন্টারেস্ট নেই। ওনার ইন্টারেস্টটা কি? সেগ্রিগেশন, দ্য রুট অফ দ্য কেস। এই কেসটার রুটটা কি আছে, বেস কি আছে, যে সেগ্রিগেশনটা হবে কি, ডেটা অথেন্টিক কি, এইটার উপরেই তিনি কিন্তু আলোচনাটা সারাক্ষণ এইটা নিয়ে আলোচনা করেছেন। ফলে
এক্সপিয়ারি অফ প্যানেল নিয়ে যখন প্রশ্ন উঠছে যে 3rd কাউন্সিলিং, 2nd কাউন্সিলিং, 4th কাউন্সিলিং, 8th কাউন্সিলিং, এগুলোকে উনি কিন্তু গুরুত্বই দিতে চাইছেন না। তার মানে অ্যাকর্ডিং টু মেরিট, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ সিবিআই, যে বিষয়টা আসছে সেটার উপরই সেগ্রিগেশন হওয়া বা না হওয়া, এই বিষয়টা কিন্তু সুপ্রতিষ্ঠিত। আর অন্য কোনো বিষয় কিন্তু তিনি শুনতে চাইছেন না। আকবারই, অনেকে আবার বলছেন আমরা বলছি না ওএমআর অথেন্টিক, আজকেও বলেছেন, বিভিন্ন গ্রুপে বলেছেন, অনেক পণ্ডিত আছে বলে যাচ্ছে। আরে ভাই, জিজ্ঞাসা করেননি উনি। আর লয়াররা সব সময় একটা কথা বলতে চাইছেন, চিফ জাস্টিসকে এমন কোনো কথা আমরা বলতেই যাব না যেটা ওনার ইন্টারেস্ট নেই, ওনার ইন্টারেস্টে বুঝতে হবে। আপনি দেখেছেন মাঝখানে উনি মাথায় হাত দিয়ে এরকম করে বসেছিলেন, একজন বলেই যাচ্ছিলেন, উনি শুনছিলেন না। প্রয়োজন নেই ওইগুলো ওনার শোনার, আমরা সেগুলো স্পষ্টভাবে লক্ষ্য করেছি। সো এই যে যারা ভাবছেন যে এক্সপিয়ারি অফ প্যানেল 2nd কাউন্সিলিং এর পর থেকে সব উড়ে যাবে, আপনি একদম নিশ্চিত থাকুন, এটা কখনোই হবে না। এটা কখনোই হবে না যে 2nd কাউন্সিলিং পর থেকে সব উড়ে গেল, এটা কখনোই হবে না। এটা একদম নিশ্চিত থাকুন, কারণ এটাই সত্য, আমরা ওখানে থেকে এটাই দেখেছি। আরেকটা জিনিস যেটা আমাদের লয়াররা, ডক্টর সিংভির একটা বক্তব্যকে অনেকে বিকৃত করে বলার চেষ্টা করছে। আগের দিন যে নোটস উনি বলবেন সেই নোটস আগের দিন আমরা পেয়েছিলাম। আমরা এটা যদি দিতাম আগের দিন সবাইকে, তাহলে এটা বিশ্বজনীন হয়ে যেত। আজকে আমরা দিয়ে দিয়েছি, আমরা আজকে দিয়েও দিচ্ছি, বিভিন্ন গ্রুপে কিছুটা সংহিতা দিয়েও দিয়েছে। আর আজকে আমরা বিভিন্ন গ্রুপে সিংভির নোটস অফ আর্গুমেন্টে দিয়ে দেবো। উনি কারোর জন্য অ্যাপিয়ার হয়নি, একমাত্র লয়ার যিনি আমাদের লয়ারগুলোর মধ্যে বলছি, আমাদের প্রত্যেকটা লয়ারের কথা বলছি, একমাত্র আমাদের লয়ার যারা আমাদেরই হয়ে কথা বলেছেন, আমাদেরই লয়ার, কোনো সিডি ই এফ কোনো কিছুর জন্য দাঁড়াননি। সিংভিও তাই, আমাদের লয়ার শুধু আমাদের জন্য অ্যাপিয়ার হয়েছেন। তাহলে বলছেন ওই গ্রুপ সি গ্রুপ ডি ওটা কনফিউশনের জায়গা বলছেন, ওটা অ্যাকচুয়ালি ওটা নয়, ওটা পুরো বক্তব্যটা শুনবেন। ক্লাব মানে হচ্ছে ওখানে প্রসেস আলাদা, গ্রুপ ডি গ্রুপ সির এখানে কিছু কিছু প্রসেস কত আলাদা আছে, কিন্তু ওটাকে হাইকোর্টে যেটা করা হয়েছে ক্লাব করে দেওয়া হয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডিকে ক্লাব করে দেওয়া হয়েছে। কিন্তু উনি আরও একটা জিনিস আসলেন যেখানে নানান রকম আলোচনা হচ্ছে, কিন্তু আমরা মূল আলোচনা থেকে সরে যাচ্ছি। মূল আলোচনা কি? মূল আলোচনা হচ্ছে সেগ্রিগেশন। তাই আমি চাইছি ব্যক্তিগতভাবে আপনারা আগামীকাল 3টের সময় অবশ্যই আসুন। আমরা চেষ্টা করব যে একটা প্রেস কনফারেন্স করে অ্যাটলিস্ট আসতে, অনেকের পরীক্ষা আছে, একটু দেরি হতে পারে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে, আপনার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আসুন, সেখানে আমরা সবাই থাকবো। আপনাদের সবাইকে নিয়েই, সবার উপস্থিতি নিয়েই আমরা মঞ্চকে আপাতত কিছু সময়ের জন্য বাই বাই জানাবো, এটা চাইছি। 3টে বাজুক, চলে আসুন আপনারা। আমরা প্রেস কনফারেন্স টাইম 4টে করে দেবো, কিন্তু আপনারা আসুন। আপনাদের উপস্থিতিটা না হলে আসলে সম্ভব নয়। 3টের মধ্যে অ্যাটলিস্ট আপনারা আসুন, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। অনেক কষ্টে মঞ্চটা চালিয়েছি, তাই আপনাদের সামনে থেকে আপনাদের উপস্থিতি নিয়েই যারা এতদিন সঙ্গ দিলেন, এতদিন সময় কাটালেন, আন্দোলনটাকে শক্তিশালী করলেন, আপনারা প্লিজ আসুন। আমাদের আজকে আন্দোলন মঞ্চ এখান থেকে তুলে নেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন যে গতকালের শুনানি শেষ হয়েছে, চূড়ান্ত শুনানি, এবং তারপরে এই আন্দোলন আমরা প্রত্যাহার করছি সাময়িকভাবে। আমরা রায়ের দিকে নজর রাখবো, অঘটন ঘটলে আবার আমরা পথে নামবো। এই মুহূর্তে যোগ্য শিক্ষকদের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। এরকম আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।